হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি নাইমা বলছি আমেরিকার মিশিগান থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সেদিন আমরা গিয়েছিলাম ডেট্রয়েট ইনস্টিটিউট অফ আর্ট মিউজিয়ামে। আর আজকে সারাদিন ছিল প্রচুর বৃষ্টি, মানে উইন্টার সিজন বৃষ্টি। আর আমার বৃষ্টির দিনে একদম বাইরে যেতে ভালো লাগে না। আমার ভালো লাগে একদম রৌদ্রোজ্জ্বল খুব সুন্দর ওয়েদার। আমার ওই সময়টাতে ঘুরতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। আমরা এই আর্ট মিউজিয়ামে যেতে অনেক দিন ধরে প্ল্যান করে আছি, আজকে না কালকে হলিডে এই সেই করে আর যাওয়া হচ্ছিল না। আর সেদিন ছিল শুক্রবার, আর এমনিতে হলিডে তো চলছে, সবার অফিস বন্ধ, বাচ্চাদের স্কুল বন্ধ 2 সপ্তাহের জন্য। তো ভাবলাম যে না, ওয়েদার যেমনই হোক আজকে বের হয়ে যাই। আর যেহেতু এটা আর্ট মিউজিয়াম, তো এখানে আর্টস অ্যান্ড ক্রাফটের ব্যবস্থা রয়েছে, যে কেউ এখানে এসে আর্টস করতে পারবে এবং বিভিন্ন কাটাকাটি করে অনেক কিছু ছিল একদম ওয়ার্কশপের মতো। আর এই মিউজিয়ামের পুরোটা ছিল 3 তলা। তো এই 3 তলার পুরোটাতেই এরকম মিউজিয়াম ছিল, বিভিন্ন রকম পেন্টিং এবং বিভিন্ন দেশের একদম ট্রেডিশনাল জিনিসপত্র ছিল। আর এই সবগুলি ছিল আজ থেকে প্রায় 200-300 বছর আগে, মানে 1600 কি 1700 সালের কথা বলছি। এই পিকচারটা ফেসবুকে দেখা যায়। সব কিছু ডিটেলস দেওয়া আছে না। ও আরেকটা কথা, এই মিউজিয়ামটা কিন্তু ডেট্রয়েটে অবস্থিত। তো এখানে যারা ওয়েন কাউন্টির রেসিডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু এটা পুরোটাই ফ্রি, মানে এখানে ঢুকতে কোনো টিকিট লাগবে না। আর যারা ভিজিটর বা অন্য জায়গা থেকে এসেছে বা আউট অফ স্টেট অন্য কাউন্ট্রি থেকে এসেছে তাদের জন্য এটা টিকিট লাগবে। তবে আমি যতটুকু জানি এই মিউজিয়ামটা আসলে চ্যারিটিস অর্গানাইজেশন, তো এখানে আসলে খুব একটা এন্ট্রি ফি খুব একটা বেশি যে টিকিটের দাম তাও না, ন্যূনতম একটা প্রাইস। কিন্তু যারা ওয়েন কাউন্টি রেসিডেন্স তাদের জন্য একদমই ফ্রি। তো ওয়েন কাউন্টি রেসিডেন্সের জন্য শুধুমাত্র ঢোকার আগেই তাদেরকে আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেখালেই হবে। আর এই মিউজিয়ামে যে কত রকমের ছবি ছিল, এগুলি সবগুলি মানুষের এত সুন্দর করে মানুষের হাতে এঁকেছে। ছবিটা আমার খুব ভালো লেগেছে। এটাকে দেখে আমার মনে হয়েছিল যে টিনেজ বয়সে যে একটা হয় না, মন খারাপ থাকে, এরকম আর কি, একদম মন খারাপ বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। আসলে এখানে ডিটেলস লেখা ছিল। তো এখানে লেখা ছিল যে হাঙ্গেরির প্রিন্সেস খুবই আপসেট হয়ে কোনো একটা কারণে সে আপসেট ছিল, তো সেই সময় এটা নিয়ে তার ছবি এঁকেছিল। আর এই ছবিটা দেখে এতটাই জীবন্ত মনে হচ্ছিল না যে মানুষ হাতে এঁকে এই ছবিগুলো তৈরি করেছে। তো এরকম আরও এখানে অনেক অনেক ছবি আছে যেগুলো দেখলে মনে হবে একদমই জীবন্ত, মনে হবে না যে এগুলো হাতে এঁকে মানুষ তৈরি করেছে। আসলে এই ছবিগুলো কিন্তু আজ থেকে প্রায় 200-300 বছর আগের ছবি, কিন্তু মানুষ কতটা মানে ট্যালেন্ট ছিল যে নিজে একে হাতে মানে রং তুলি দিয়ে এত সুন্দর করে সব কিছু ফুটিয়ে তুলেছে। কারণ ওই সময় তো আর ক্যামেরা ছিল না, এরকম ডিজিটাল যুগ ছিল না, মানুষের হাতে হাতে মোবাইল ছিল না যে চাইলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখবে। তো মানুষ আসলে এক এক সময় যখন যেরকম সিচুয়েশন হয় আল্লাহ ওই রকমভাবেই সব কিছু দিয়ে দেয়। আর এই ছবিগুলি কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে বিক্রি হচ্ছে। আর বাচ্চারা কিন্তু এরকম জায়গাগুলো খুব পছন্দ করে। তো যেহেতু স্কুল বন্ধ, কোনো ধরনের অ্যাক্টিভিটিস করার মতো কিছুই নেই বাসায়, কারণ বাসায় বাচ্চারা থাকতে থাকতে বোর হয়ে যায়। আর এই দেশের বাচ্চারা না স্কুল খুব পছন্দ করে, তাদের যখন স্কুল বন্ধ হয়ে যায় তখন বলে যে আপসেট, বোরিং, এইরকম আর কি। মানে বাসায় যে কিছু নাই, বাসায় যে অ্যাক্টিভিটিস করার কিছু নেই, এটা ভালো লাগে না, স্কুলই ভালো লাগে। তো যেহেতু স্কুল বন্ধ 2 সপ্তাহের জন্য, তো ভাবলাম যে এই বন্ধের মধ্যে আমরা আশেপাশে হলেও কোথাও ঘুরবো। তার জন্য সেদিন গিয়েছিলাম এই আর্ট মিউজিয়ামে। এটা একটা অনেক ইন্টারেস্টিং জিনিস। আর এই ছবিটা দেখে না নিজের ছোটবেলার কথা মনে পড়লো। এখানে দেখা যাচ্ছে কয়েকটা ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করছে, এর মধ্যে একজনের চোখ বেঁধে রেখেছে আর বাকিরা সবাই চারদিকে ঘোরাঘুরি করছে। এটা দেখে আমার মনে হলো যে আমরা যে কানামাছি খেলতাম এরকম এটা আর কি। তো প্রত্যেকটা ছবির পাশেই কিন্তু ডিটেলস লেখা থাকে। তো এখানে লেখা ছিল যে জার্মান কিছু ছেলেমেয়েরা এরকমভাবেই খেলাধুলা করো। তো এটা দেখে আমার কাছে মনে হলো যে বিশ্বের সব কিছুই না অনেক কিছু একই রকম, হোক সেটা ভিন্ন সংস্কৃতির, ভিন্ন ধর্মের বা ভিন্ন রকমের, কিন্তু বেসিক যেগুলো আছে সেগুলো আমার কাছে মনে হয় একই রকম। যেমন একটা বাচ্চা বেড়ে ওঠা, তাদের খেলাধুলা, তাদের শৈশব, যে কোনো কালচারের হোক, যে কোনো গোত্রের হোক, তারা কিন্তু একই রকমভাবেই বেড়ে ওঠে। হয়তো সময় স্থান ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বেড়ে ওঠাগুলো না, আনন্দ শৈশবের স্মৃতিগুলো আমার কাছে মনে হয় অনেকটাই একই রকম।
এই ব্যাগাতান উফ রে, এখানে না, এখানে ম্যাচ করে দেবো। তুমি আসছো এক জায়গায়, তুমি তুমি কি বাড়ির অভ্যাস ইয়া করো। আর মিউজিয়ামটাও ছিল অনেক বড়, আমাদের তো হাঁটতে হাঁটতে খুবই অবস্থা খারাপ, আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়েছে, আবার হেঁটে হেঁটে দেখছিলাম। আর একটা সময় থাকে, যেহেতু ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে এটার ক্লোজ হয় রাত 9টায়, তো আমরা গিয়েছিলাম 4টায়, তো অনেকটা সময়ও ছিল। আর এই মিউজিয়ামে পুরো বিশ্বের একদম ট্রেডিশনাল একদম ক্লাসিক যে জিনিসগুলো ছিল সেগুলো এখানে তুলে আনা হয়েছে। আর এই যে এই ঘড়িটা কিন্তু 1745 সালের ঘড়ি, এটা জার্মানি থেকে আনা হয়েছিল। আর এই ঘড়িটা জার্মানির কোনো এক রানী এটা ব্যবহার করতো। তো তখনকার সময় এত সুন্দর ঘড়ি, মানে এত আধুনিক চিন্তা ভাবনা ছিল, মানে এগুলো দেখে অনেক ভালো লাগে। আর এই সব কিছু কিন্তু সাধারণ মানুষ ইউজ করতো তা না, এগুলো যারা ছিল প্রিন্সেস বা রাজা রানী, তাদের যে সময়কার যে আসবাবগুলো আছে এখানে আনা হয়েছিল। এই ছবিটা দেখে মনে হচ্ছিল যে শুকনো কোনো খড়কুটোতে আগুন লেগে গেছে, আর মানুষ এই আগুনটা বন্ধ করার জন্য দৌড়াদৌড়ি করছে, কেউ পানি আনছে, যে যেরকম পারছে আগুন নেভানোর জন্য চেষ্টা করছিল। আমাদের দেশেও কিন্তু এরকম দেখা যায়। এটা কি নিজের হাতে রাখা ছবি? হ্যাঁ, এত জীবন্ত, এত বাস্তব লাগে। এই যে চাওয়াল। No, it has to be on the hair. Look, you have to pay attention. Yeah, you did it. কি? আর এই মিউজিয়ামে যে শুধু পেন্টিংই ছিল তা কিন্তু না, বিশ্বের বিভিন্ন দেশের যেসব রাজারা তাদের যেসব জিনিসপত্র ব্যবহার করত, তাদের ব্যবহৃত খাট, আলমারি, চেয়ার টেবিল এবং কি তাদের ডাইনিংয়ের জন্য যেসব ধরনের তৈজসপত্র ব্যবহার করতো সবগুলি এখানে আনা হয়েছে। আর এগুলো কিন্তু একদমই অরিজিনালটাই আনা হয়েছে, মানে কোনো ধরনের রেপ্লিকা ছিল না। আর এইখানে যে শুধুমাত্র জার্মানি বা ইউরোপের ট্রেডিশনাল জিনিসগুলো এখানে আছে তা কিন্তু নয়, এখানে একদম ইউরোপ আমেরিকা থেকে শুরু করে, মানে ইউরোপ থেকে শুরু করে একদম মিডল ইস্ট পর্যন্ত মানুষের যেসব ট্রেডিশনাল জিনিসগুলো ছিল। আর এটা হচ্ছে সুলতান সুলেমানের ডাইনিং রুম। মিডল ইস্টের মানুষরা কিন্তু এরকম ধরনের টেবিলেই খাবার খায়, আমাদের মতো চেয়ার টেবিল ব্যবহার করে না। তো এখানেও এরকম একদম গোল করে বড় একটা আসন পেতে রেখেছে, আর এখানে চারদিকে মানুষ বসে খায়। আর এখানে যে রুটির মতো করে তৈরি করে রেখেছে, আসলে এগুলো ছিল পাথর দিয়ে তৈরি করে রেখেছে, এটা কিন্তু অরিজিনাল না, কিন্তু দূর থেকে মনে হবে যেন এখানে ব্রেড দিয়ে সবার জন্য সাজিয়ে রেখেছে, যে যাবে তার জন্য ডাইনিং টেবিল একদমই রেডি। হ্যাঁ, ওকে, I have to sit here. Okay, okay, okay. Don't touch. Don't touch. আর এগুলো হচ্ছে হাতে লেখা রেসিপির বই, তখনকার সময়ে শাহজাদা, সুলতান, সুলতানাদের প্রিয় খাবারগুলো এরকমভাবে লিখে রাখতো এবং কি সেই অনুযায়ী এগুলো রান্না করা হতো। আর এই বই দেখে আমি প্রথম ভেবেছিলাম হয়তো বা কোরআন শরীফ হবে, যেহেতু মিডল ইস্টের এসব রেসিপির বই, তার জন্য এগুলো সবগুলোই ছিল আরবিতে লেখা। এবং কি মিডল ইস্টের রাজাবাদশারা যুদ্ধের সময় তারা কী ধরনের হাতিয়ার ব্যবহার করত, তারা বিনোদনের জন্য কী ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করত, সব কিছুই এখানে আছে। আর এগুলো কোন দেশের জামা কাপড় আমার মনে আসছে না, কিন্তু এগুলো দেখে আমার মনে হচ্ছিল স্প্যানিশ বা কোরিয়ানদের হবে। আর এই যে এই ডকুমেন্টারি, এটা একটা মরক্কোর একটা মহিলাকে নিয়ে করা হয়েছে। একটা মহিলার হাতের আংটির জন্য দুর্বৃত্তরা তার হাতটা কেটে ফেলে, এতে করে ওই ছেলেটার অনেক কষ্ট হয় এবং পরবর্তীতে এই ছেলেটা আবার বাচ্চা হয় এবং কি এতে সমাজে অনেক ধরনের পরিবর্তন আনে। তো এই সব কিছুই এখানে ডকুমেন্টারির মতো করে দেখাচ্ছিল। এতক্ষণ তো মিডল ইস্টে ঘোরাঘুরি করলাম, এখন এসেছি ইতালি ভেনিসে, মানে আমরা এসেছি সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে সবটাই ছিল ইউরোপ কান্ট্রি নিয়ে। আর এদিকে ফাবিহাও ঘুমিয়ে গেছে ওর স্টলারই, তো ও যেহেতু ঘুমিয়ে গেছে আমরা এখন শান্তি মতো একদম সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। ইতালি তো একটা ট্যুরিস্ট কান্ট্রি, আর ইতালির যেসব বিখ্যাত প্লেসগুলো আছে যেমন রোম, ভেনিস, এগুলোতে মানুষ অনেক অনেক ঘুরতে যায় এবং খুবই অ্যাট্রাকটিভ প্লেস। তো এই দেশের অনেক হিস্টোরিক্যাল জিনিস এখানে ছিল, তো এখানে একটা নোটও ছিল, চাইলে এখানে লিখে আসা যাবে, যে কেউ লিখতে পারে। আর এখানে ছিল যে আপনার এই মিউজিয়ামের কোন জিনিসটা ভালো লেগেছে, তা আমিও লিখেছিলাম যে ইতালির ভেনিস আমার কাছে খুব ভালো লাগে, যদি কখনো সুযোগ হয় তাহলে আমি ঘুরতে যাব। যাই হোক, এখানে পুরো মিউজিয়ামের ট্যুর দেওয়া শেষ, এখন এসেছি গিফট শপে। আর আমেরিকার যে কোনো কিছুতেই দেখা যায় যে একদম এক্সিট পয়েন্টই থাকে গিফট শপ, মানে এখানে চাইলে কিছু একটা কিনে আনা যায়, কিন্তু এখানে জিনিসপত্র অনেক অনেক এক্সপেন্সিভ, মানে ছোটোখাটো একটা জিনিসও দেখা যায় $40, $50, তা আমার কাছে মনে হয়েছে টু মাচ।
যাই হোক, দেখতে দেখতে 24 সাল তো চলে গেল, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, কিন্তু নতুন আরেকটা বছর এসেছে। আশা করছি আগামী দিনগুলো আমাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক ভালো যাবে। হয়তো গেছে বছরটা অনেক মানুষের প্রাপ্তি ছিল বা অপ্রাপ্তি ছিল, আসলে ভালো মন্দ মিলিয়ে বছরটা গেছে, কিন্তু আমি আল্লাহর কাছে চাই যেন আগামী বছরগুলো আমাদের প্রত্যেকের জীবনের একদম নেক ইচ্ছাগুলো পূরণ হয়, সবার জীবনে সফলতা আসে, যার যে অপ্রাপ্তি আছে সেগুলো পূর্ণ করে দেয় আল্লাহ। আর এদিকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। এখন বাজে রাত 8:30। তো আমরা এখন বাসায় চলে যাব। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকুক, কাছের মানুষগুলোকে নিয়ে সবাই খুবই খুবই হাসি আনন্দের মধ্যে কাটাক, এই কামনাই করি।